56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোংজাজা প্রেমা। শেষ হলো চীন আফ্রিকা সহযোগিতা সম্মেলন। চীন ও আফ্রিকার সঙ্গে সহযোগিতার সম্পর্ক প্রাচীনকাল থেকেই। বিভিন্ন সময়ে আফ্রিকার বিভিন্ন দেশকে নানাভাবে সহযোগিতা করেছে চীন। বিশেষ করে চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সাড়া দেওয়ার ফলে বদলে গেছে আফ্রিকার অনেক দেশের অর্থনীতি। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 50 কিলোমিটার পূর্বে মরুভূমির কেন্দ্রস্থলে গড়ে উঠেছে 5,05,000 বর্গমিটারের সুবিশাল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি। 20টি বাণিজ্যিক ও আবাসিক আকাশচুম্বী ভবন আছে এখানে। এর মধ্যে 385 মিটার উঁচু আইকনিক টাওয়ারটি আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা CSCEC। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর এই প্রকল্প আফ্রিকার একটি মাইলফলক হয়ে আছে। 385.8 মিটার লম্বা আইকনিক টাওয়ারটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত। দক্ষ নির্মাণ পদ্ধতির কারণে মাত্র 3 বছরেই এটি আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন হয়েছে। আর এর হাত ধরে মানব স্থাপত্যের ইতিহাসে আবারও মাইলফলক তৈরি করল মিশর। পরিবেশ বান্ধব উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষার জন্য এই প্রকল্পের নির্মাণ প্রক্রিয়ায় সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বণ্টন নিশ্চিত করেছে CSCEC। এই ভবনটি মিশরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন প্রাণশক্তির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। উগান্ডার উত্তরে নীল নদের পাশে আছে দেশটির সর্বাধুনিক বিদ্যুৎ কেন্দ্র। চীনের সিনো হাইড্রো কর্পোরেশনের তৈরি কেন্দ্রটি পুরোপুরি কাজ শুরু করলে উগান্ডার মোট জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় 1.5 গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। কারুমা নামের এই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2013 সালে। এবছর সম্পন্ন হয় এর নির্মাণ কাজ। এটি উগান্ডার সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্রটি। আমরা যখন 2013 সালে এসেছি তখন আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে উগান্ডা একটি উন্নয়নশীল দেশ, বিশেষ করে জলবিদ্যুৎ খাতে। এটি পুরোপুরি চালু হলে উগান্ডার বিদ্যুৎ উৎপাদন বাড়বে প্রায় 40%। প্রায় $170 কোটি ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির 85% অর্থায়ন করেছে চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এবং 15% করেছে উগান্ডা সরকার। এদিকে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ আফ্রিকা জুড়ে সমুদ্রের নিচে কেবল সংযোগ স্থাপনের কাজ এগিয়ে নিয়ে চলেছে চীনের প্রতিষ্ঠান চায়না মোবাইল। টু আফ্রিকা নামের এ প্রকল্প বাস্তবায়ন হলে 45,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কেবলটি হবে সমুদ্রের তলদেশে থাকা বিশ্বের সবচেয়ে বড় কেবল কানেকশন। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের উপকূল রেখা বরাবর স্থাপন করা হচ্ছে এই কেবল। প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন, এই সংযোগটি আফ্রিকার অভ্যন্তরীণ যোগাযোগ সহ এশিয়া ও ইউরোপের সঙ্গে মহাদেশটির অবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ বজায় রাখবে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আফ্রিকার তরুণদের প্রশিক্ষণও দিচ্ছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। রুয়ান্ডার তরুণদের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। 2019 সাল থেকেই চালু আছে এই ক্রস বর্ডার ই-কমার্স প্রোগ্রাম। এ বছরও প্রশিক্ষণ নিতে রুয়ান্ডা থেকে চীনে এসেছে 22 জন তরুণ। আফ্রিকার অন্যান্য দেশের তরুণদের জন্যও একই ধরনের প্রশিক্ষণের সুযোগ আছে চীনে। চীনে আসার জন্য প্রথমে তারা জাতীয় পরীক্ষায় 500 জন উত্তীর্ণকে নেওয়া হয়। সেখান থেকে 100 জনকে বেছে নেওয়া হয়। তারপরে আমরা ইন্টারভিউর জন্য যাই ও সবশেষে 20 জন শিক্ষার্থী বেছে নিতে হয়েছিল।
চীনে এই ধরনের প্রশিক্ষণের জন্য আসাটা বেশ প্রতিযোগিতামূলক ছিল। So it was very competitive to come to China. অন্যদিকে মাছ চাষের অত্যাধুনিক কৌশল শিখতেও চীনে আসছেন আফ্রিকানরা। পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের উশি শহরের একটি মৎস্য সংরক্ষণ কেন্দ্রে অ্যাকুয়াকালচার প্রযুক্তির ওপর হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন আফ্রিকা থেকে আসা 130 জনেরও বেশি মৎস্য গবেষক। চীন থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের দেশের সমুদ্র সম্পদের বিকাশে কাজ করবেন। আর এইভাবেই আফ্রিকার মতো একটি সুবিশাল মহাদেশে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া লাগিয়েছে চীন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীন ও আফ্রিকার বন্ধুদের প্রতিফলন দেখা যায় আফ্রিকার চিকিৎসা ব্যবস্থায়ও। 1983 সাল থেকে মহাদেশটির বিভিন্ন দেশে সেবা দিয়ে আসছেন চীনের চিকিৎসকরা। তাই বলা হয় কঙ্গো প্রজাতন্ত্র থেকে আলজেরিয়া পর্যন্ত বিস্তৃত চীনা চিকিৎসকের সেবা। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। আয়তন ও জনসংখ্যা উভয় বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। বিশাল জনসংখ্যার এই মহাদেশের নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় কয়েক দশক ধরে কাজ করছে চীনের একদল চিকিৎসক। 1963 সালের 6 এপ্রিল চীন থেকে প্রথম একটি চিকিৎসা দল পাঠানো হয় আফ্রিকা মহাদেশে। এরপর ধীরে ধীরে বেড়েছে দল, বেড়েছে চিকিৎসক, বিস্তৃত হয়েছে স্বাস্থ্য সেবার পরিধি। তাই বলা হয় কঙ্গো প্রজাতন্ত্র থেকে আলজেরিয়া পর্যন্ত বিস্তৃত চীনের চিকিৎসা সেবা। এখন 44টি দলের 863 জন চীনা চিকিৎসা সেবাদানকারী আফ্রিকার 94টি অঞ্চলে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। এক পরিসংখ্যান বলছে 2023 সালের শেষ নাগাদ চীন থেকে আফ্রিকার দেশগুলোতে পাঠানো হয়েছে 25,000 চিকিৎসক, যারা চিকিৎসার সেবা দিয়েছেন 23 কোটি আফ্রিকার নাগরিককে। আফ্রিকা মহাদেশের একটি স্বল্পোন্নত দেশ কঙ্গো প্রজাতন্ত্র। 2013 সালে দেশটির রাজধানী ব্রাজাভিলে চীনা কঙ্গোলিজ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসার সেবা দেওয়া শুরু করেন চীনা চিকিৎসকরা। হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি চীনা চিকিৎসকদের দৃঢ়তা ও জীবন বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে সেবা প্রদানের ওপর জোর দিয়েছেন। চিকিৎসকরাও এগিয়ে চলেছেন একে অপরের সেবায়। এরপর থেকে পাল্টে যেতে থাকে এখানকার রোগীদের দুর্বিষহ জীবন। এখানে আমার এক চোখের অস্ত্রোপচার হয়েছিল, কোনো ভোগান্তি পোহাতে হয়নি। এখন আরেকটি চোখে অস্ত্রোপচার হয়েছে, আমি বেশ ভালো অনুভব করছি। অস্ত্রোপচারের আগে পরিষ্কার দেখতে পেতাম না, এখন সব স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকের প্রথমে চীনা মেডিকেল টিমের চেতনার কথা উল্লেখ করেছিলেন, যা চিকিৎসক দলকে অক্লান্ত পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। প্রকল্পটি জনগণের মধ্যে খুব জনপ্রিয়। সবাই এখন এই প্রকল্পে সন্তুষ্ট। চীনের প্রেসিডেন্ট যখন এখানে এসেছিলেন তখন তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি যখন হাসপাতালটি দেখেছিলেন তখন খুব গর্ববোধ করছিলেন। আফ্রিকা মহাদেশের আরেক দেশ আলজেরিয়া। এই দেশেই প্রথম চিকিৎসক দল পাঠিয়েছিল চীন। দীর্ঘদিনের চীনা চিকিৎসা সেবায় পরিবর্তন এসেছে এখানকার চিকিৎসা ব্যবস্থায়। চীনের টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অনেক ভালো। আমাদের এখানে 15 বছর বয়সী এক কিশোরী এসেছিল। তার পেটে একটি বড় সিস্ট ছিল। আমরা তার পেটের অপারেশন করেছিলাম চীনা চিকিৎসকদের সহযোগিতায়। এই দুই দেশেই অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠেছেন চীনের চিকিৎসক দল। আমাদের এখানে চীনা ডাক্তার না থাকলে কিছু রোগী অন্য ডাক্তারকে দেখাতে চায় না এবং অস্ত্রোপচারের আগে চীনা ডাক্তারের জন্য অপেক্ষা করে।
চিকিৎসায় আফ্রিকায় চীনের এই সহযোগিতা শুধু অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আনেনি, বরং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়াতেও অবদান রেখেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। চীনের প্রত্যন্ত অঞ্চলগুলোর আনাচে কানাচে অনেক আগেই পৌঁছে গেছে বিদ্যুৎ। এতে করে শুরুর দিকে ছায়া ঘেরা নির্মল প্রকৃতিতে বাস করা কিছু বিপন্ন প্রজাতির পাখি পড়েছিল সমস্যায়। কেউ চলে গিয়েছিল এলাকা ছেড়ে, আবার কেউ বিদ্যুতের খুঁটিতে বাসা তৈরি করা শুরু করেছিল। উন্নয়ন প্রকল্পের কারণে পাখিরা যাতে আর সমস্যায় না পড়ে তা নিশ্চিত করতে অভিনব সমাধান নিয়ে এসেছেন চীনের বিদ্যুৎ বিভাগের কর্মী ও পাখি বিশেষজ্ঞরা। ফৈসল আবদুল্লাহর আরেকটি প্রতিবেদন। উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের শানচিয়াং ইউয়ান হল চীনের অন্যতম একটি প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল। নির্মল ও বুনো পরিবেশের কারণে এটি প্রায় ৩০০ বিরল প্রজাতির পাখির আবাসস্থল। এর মধ্যে ২০টিরও বেশি প্রজাতি হল শিকারী পাখি। এই তালিকায় আছে গোল্ডেন ঈগল, বাজ পাখি এবং আপল্যান্ড বুজার্ড। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে এই শানচিয়াং ইউয়ানের ভেতর দিয়ে নিয়ে যেতে হয়েছিল বিদ্যুতের সঞ্চালন লাইন, যার জন্য দরকার হয়েছিল এখানে সুউচ্চ বেশ কিছু টাওয়ার নির্মাণের। আর শিকারী পাখিরাও উঁচু স্থান পেয়ে সেই টাওয়ারগুলোতে তৈরি করতে শুরু করে তাদের বাসা। এতে করে প্রথম দিকে বেশ সমস্যাতেই পড়তে হয়েছিল চীনের স্টেট গ্রিডের অধীনে থাকা ইউশু পাওয়ার সাপ্লাই কোম্পানিকে। পাখিদের তাড়াতে তারা প্রথমে ব্যবহার করতে শুরু করে বিশেষ ধরনের আল্ট্রাসনিক যন্ত্র বা বার্ড রিপেলার, কিন্তু তাতে অবশ্য কাজ হয়নি। রিপেলারগুলো প্রথম ২ বা ৩ মাস কার্যকর ছিল। কয়েক মাস পরে পাখিরা এগুলোই অভ্যস্ত হয়ে যায় এবং খাপ খাইয়ে নেয়। আবার সেই এলাকায় শক্তিশালী অতিবেগুনি রশ্মির উপস্থিতির কারণে রিপেলারগুলো ভঙ্গুর হয়ে পড়ে এবং পাখিরা সহজে সেগুলোকে ফেলে দিতে পারছে। এরপরই সমাধান হিসেবে সঞ্চালন লাইনের কর্মীরা নিয়ে আসেন অভিনব এক সমাধান। পাখিদের জন্য খুঁটির আগায় তৈরি করে দেওয়া হয় নকল বাসা। সেই বাসায় তারা বসিয়ে দিলেন একখানা ছাউনি। কিন্তু এখানেও বিপত্তি, নকল বাসাগুলোকেও এড়িয়ে চলতে শুরু করে পাখিরা। প্রথম ধাপে আমরা যে বাসাগুলো তৈরি করি সেগুলোই ছাদ ছিল। আমরা ভেবেছিলাম এতে করে পাখিরা বাতাস ও বৃষ্টির হাত থেকে নিজেদের নিরাপদ ভাববে। পরে আমরা পূর্ণবয়স্ক আপল্যান্ড বুজার্ড সম্পর্কে জানতে পারি যে তাদের পালকগুলো আসলে পানিরোধক। এতে করে যখন বৃষ্টি হয় তখন তারা তাদের পালক দিয়েই ছানাদের সুরক্ষা দিতে পারে। আবার এই পাখিরা বেশ সতর্ক, তারা খোলা বাসায় থাকতে পছন্দ করে। যখনই কোনো বিপদের আভাস পাবে মুহূর্তের মধ্যেই যেন তারা পালিয়ে যেতে পারে। পাখিদের আচার আচরণ সম্পর্কে জানার পরই বিদ্যুতের কর্মীরা প্রায় ২০০টি নকল বাসার কাঠামো বদলে দেন। সেগুলোকে এমন স্থানে রাখা হয় যেখানে শিকারী পাখিদের অবাধ আনাগোনা রয়েছে। এতে করে বিদ্যুৎ সঞ্চালনের বিপজ্জনক যে পয়েন্টগুলো রয়েছে সেদিকে কমে আসে পাখির সংখ্যা। একই সঙ্গে কমে আসে বিদ্যুৎ বিভ্রাটের হার। শানচিয়াং ইউয়ান রিজার্ভের আকাশে এখন নিরাপদেই উড়ে বেড়াতে দেখা যায় বুনো শিকারী পাখিগুলোকে। অন্যদিকে শান্তং প্রদেশের তং ইয়িং শহরে আছে অরিয়েন্টাল হোয়াইট স্টর্ক বা অরিয়েন্টাল সাদা মানিকজোড় পাখি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের
বিপন্ন প্রায় তালিকায় আছে পাখিটির নাম। ধারণা করা হয় বিশ্বে বড় জোর আর 7 থেকে 9 হাজার বুনো হোয়াইট অরিয়েন্টাল স্টর্ক আছে। অনেক উঁচুতে বাসা বানায় এরা। তোং ইংয়ে তারা বাসা বানানোর জন্য বেছে নিয়েছিল বিদ্যুৎ সঞ্চালনের বড় বড় টাওয়ারগুলোকে। এই পাখিদের নিয়েও এখানে চিন্তায় পড়তে হয়েছিল বিদ্যুৎ সাপ্লাই কোম্পানির কর্মীদের। যথারীতি তারাও নকল বাসা বানিয়ে সেগুলোকে স্থাপন করে টাওয়ারের উপর। প্রথম দিকে হোয়াইট স্টর্ক পাখিরা এই নকল বাসাকে সাদরে গ্রহণ না করলেও এক পর্যায়ে ধীরে ধীরে তারা এগুলোর উপর খড়কুটো জড়ো করে বানাতে শুরু করে বাসা। এরপর দেখা দেয় আরেক সমস্যা। হোয়াইট স্টর্কের বিষ্ঠা পড়ে নষ্ট হতে থাকে সঞ্চালন ব্যবস্থার সরঞ্জাম। কিন্তু বিপন্ন এই পাখিদের আবাস নষ্ট হোক বা পাখিরা চলে যাক, সেটা কিছুতেই চান না কোম্পানির কর্মকর্তারা। সমস্যার সমাধানে তারা বিদ্যুতের তারের জন্য তৈরি করলেন পাখির বিষ্ঠা প্রতিরোধের উপায়। এর নাম কম্পোজিট ইনসুলেশন অ্যান্টি বার্ড ড্রপিংস কভার। এর প্রধান কাজ হল পাখির বিষ্ঠার পতন রোধ করা। আমরা তার বা ইনসুলেটরগুলোকে ঢেকে রাখার জন্য এটি ব্যবহার করেছি। মোট কথা, প্রকৃতিকে হুমকির মুখে ফেলে কখনোই বড় প্রকল্প বাস্তবায়নের পক্ষপাতী নয় চীন। আর তাই এখন তোং ইংয়ের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারগুলোর ওপর বেশ আরামেই ঘর সংসার করছে 2 শতাধিক ওরিয়েন্টাল হোয়াইট স্টর্ক পরিবার। এদের মধ্যে 70টিরও বেশি বাসায় বড় হতে চলেছে বিপন্ন এ পাখির পরবর্তী প্রজন্ম। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরহাই হ্রদ ইউনান প্রদেশের বৃহত্তম মালভূমি হ্রদগুলোর মধ্যে একটি। স্ফটিক স্বচ্ছ পানির সঙ্গে চারপাশের তুষার ঢাকা পাহাড় এবং সবুজের প্রতিফলনের দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই হ্রদ। তালি শহরের স্থানীয় বাসিন্দাদের কাছে মাদার লেক নামে পরিচিত এটি। হ্রদটির নির্মল পরিবেশ উপভোগ করতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসছেন এখানে। চলুন ঘুরে আসা যাক আরহাই হ্রদ ও এর জীববৈচিত্র্যের দুনিয়া থেকে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের এরিওয়ান কাউন্টির একটি স্বচ্ছ পানির হ্রদ আরহাই। চারপাশে উঁচু পাহাড়ে ঘেরা অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। আরহাই হ্রদের পানিতে আকাশের নীলিমা আর পাহাড়ের ছায়া মিলে তৈরি হয় এক মোহনীয় দৃশ্য। সাম্প্রতিক বছরগুলোতে এই হ্রদের পানির গুণমান ব্যাপকভাবে বেড়েছে, আর এর পেছনে ভূমিকা রেখেছে ওটোলিয়া আকুমিনাটা নামের এক জলজ উদ্ভিদ, যার হাত ধরে এখানকার স্থানীয়দের জীবনমানে যুক্ত হয়েছে নতুন পালক। এই আরহাই হ্রদ ইউনান প্রদেশের বৃহত্তম মালভূমির হ্রদগুলোর একটি। দালি শহরের স্থানীয় বাসিন্দাদের কাছে এই হ্রদ মাদার লেক নামে পরিচিত। কিছুটা কানের আকারের হ্রদটি দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এখানে। প্রাকৃতিক বিস্ময় হ্রদটি 2 দশক আগে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। সুরক্ষার অভাবে এই হ্রদের পানির গুণমানও খারাপ হতে থাকে, যার ফলে এখানকার শৈবালগুলোও পড়ে বেশ বিপদে। এরপর ইউনান প্রশাসন এই হ্রদের পানির গুণমান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। এতে প্রতিনিয়ত বাড়ছে পানির গুণমান। এ কারণে ওটোলিয়া আকুমিনাটা ফুলের আকারও বড় হচ্ছে। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ওটেলিয়া আকুমিনাটা ফুল ফোটে। এ সময় এই স্থান হয়ে ওঠে পর্যটক এবং ফটোগ্রাফারদের আকর্ষণের জায়গা। উদ্ভিদটির ফুলগুলো কেবল দেখার জন্যই নয়, এর ঘ্রাণ ও অনন্য স্বাদ নিতেও আসেন পর্যটকরা। গত 10 বছরে আরহাই হ্রদের পানির গুণমান উন্নত করতে 2000 হেক্টর জমিতে কৃত্রিম জলাভূমি স্থাপন করেছে স্থানীয় সরকার।
হ্রদের পানির গুণমান বেড়ে যাওয়ার কারণে বেড়েছে স্থানীয় অটিলিয়া চাষিদের আয়। 2023 সালে এরিও কাউন্টিতে 200 হেক্টরেরও বেশি জমিতে ওটিলিয়া আকুমিনাটা রোপণ করা হয়েছিল। এই খাতের মোট বার্ষিক আয় 20 মিলিয়ন ইউয়ানেরও বেশি। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।